আজ পরমাণুর গঠনের পার্ট 3 নিয়ে চলে এসেছি। তো আজ পার্ট 3তে কী কী শিখবো দেখো। পার্ট 3তে আজকে ইলেকট্রন বিন্যাস শিখবো। তো ইলেকট্রন বিন্যাস শেখার আগে পুরনো জিনিসগুলো একটু মনে করে নিই। পুরনো জিনিস কী শিখেছিলাম আমরা? সেখানে শিখেছিলাম পরমাণু ক্রমাঙ্ক। পরমাণু ক্রমাঙ্ক কী বলেছিলাম? যে কোনো মৌলের নিউক্লিয়াসে ঠিক যেই সংখ্যক প্রোটন কণা থাকে সেই সংখ্যাটা কি হচ্ছে, কি বলেছিলাম? পারমাণবিক সংখ্যা। অর্থাৎ লিখতে পারি কি, পরমাণু ক্রমাঙ্ক সমান পরমাণু ক্রমাঙ্ক সমান লিখতে পারি প্রোটন সংখ্যা। আরেকটা জিনিস বলেছিলাম যেটা, যে কোনো মৌলের নিউক্লিয়াসের ঠিক যেই সংখ্যক প্রোটন কণা থাকে তার ইলেকট্রন মহলে, অর্থাৎ পরমাণুর বাইরের যে ইলেকট্রন মহল, নিউক্লিয়াসের বাইরে যে ইলেকট্রন মহল, সেই ইলেকট্রন মহলেও ঠিক সেই সংখ্যক ইলেকট্রন থাকে। অর্থাৎ প্রোটন সংখ্যা যেই সংখ্যক থাকে আর বাইরে ইলেকট্রন মহলেও ঠিক সেই সংখ্যকই ইলেকট্রন থাকে। তো প্রোটন সংখ্যা ইকুয়ালস টু ইলেকট্রন সংখ্যা। এগুলো ছিল আমাদের আগের দিনের পড়া। তো তাহলে আমরা যদি পরমাণু ক্রমাঙ্ক জানি কোনো মৌলের, তাহলে তার প্রোটন সংখ্যাও বলতে পারবো, ইলেকট্রন সংখ্যাও সহজে বলে দিতে পারবো। তো এর কিছু নিয়ম আছে, সেইগুলো আমি আগে লিখে নিই। তো আমরা 4টি নিয়ম আমরা লিখে ফেলেছি, যে ইলেকট্রন বিন্যাসের জন্য 4টি নিয়ম আমাদেরকে ফলো করতে হবে, প্রত্যেকটি নিয়ম। তো তার আগে বলে নিই যে ইলেকট্রন বিন্যাসটা কি। ইলেকট্রন বিন্যাসটা দেখো, ইলেকট্রন বিন্যাস হচ্ছে যে কোনো পরমাণুর যে ইলেকট্রন, যে মহলে যে ইলেকট্রনগুলি থাকে তারা একটি নির্দিষ্ট বিন্যাসে থাকে। মানে হচ্ছে তারা ইচ্ছা মতন যে কোনো কক্ষে থাকতে পারে না। তো তাদের যে নিয়ম, সেই নিয়মটাই হচ্ছে ইলেকট্রন বিন্যাস নামে পরিচিত। তো এই নিয়মগুলো আমি একে একে লিখে ফেলেছি। তো এই নিয়মগুলো দেখা যাক, এবার বিশ্লেষণ করা যাক। তো প্রথম নিয়ম কি, যে সর্বোচ্চ 7টি ইলেকট্রন কক্ষে ইলেকট্রন স্থান লাভ করতে পারে, মানে 7টির বেশি কক্ষে ইলেকট্রন স্থান লাভ করতে পারে না। তার মানে টোটাল কক্ষ কটা? 7টি কক্ষ নিয়ে আমাদের কাজ হয়। ওকে। দ্বিতীয় নিয়মে কি বলেছে, যে প্রতিটি কক্ষকে কে, এল, এম ইত্যাদি নামে চিহ্নিত করা হয়, অথবা এন দিয়েও চিহ্নিত করা হয়। মানে প্রতিটি কক্ষ, মানে প্রথম কক্ষকে কে, তার দ্বিতীয় কক্ষকে এল, তৃতীয় কক্ষকে এম, এই নামে পরপর চিহ্নিত করা হয়। ওকে। অথবা আরেকটি নাম দিয়ে চিহ্নিত করা হয়, এন দিয়েও চিহ্নিত করা হয়। অর্থাৎ এন এর মান যখন 1 হবে তখন বুঝতে হবে যে এটা প্রথম কক্ষ, অর্থাৎ কে কক্ষের কথা বলা হয়েছে। এন এর মান যখন 2 হবে তখন সেটা বুঝতে হবে যে সেটা এল কক্ষ বা দ্বিতীয় কক্ষ বোঝানো হয়েছে। বা যখন এন এর মান যখন 3 হবে তখন সেটা কি, এম কক্ষ বুঝতে হবে। তো এইভাবে এন এর মান অনুযায়ী করা হয়। আর এনকে কি বলা হয়? এন হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা। এন হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ এন এর মান যত বাড়তে থাকবে তত হচ্ছে কি, নিউক্লিয়াস থেকে কক্ষপথের দূরত্ব বেশি হবে। ওকে। এবার হচ্ছে 3 নম্বর নিয়মে চলে যাব। 3 নম্বর নিয়মে কি বলেছে, যে প্রতিটি কক্ষে সর্বাধিক 2n² এর বেশি ইলেকট্রন থাকতে পারে না। মানে কোন কক্ষে কটা করে ইলেকট্রন থাকতে পারবে, এটা আমাদের জানা দরকার, যে আমি কে কক্ষে কটা সর্বাধিক ইলেকট্রনকে রাখতে পারবো। তো এই নিয়মে 2n² নিয়মে আমাদেরকে কাজ করতে হবে। দেখা যাক কে কক্ষ মানে কি, এন এর মান কত হবে? কে কক্ষে এন এর মান হবে 1। আমি আগেই বলেছি এটা, যে যখন এন এর মান 1 হবে তখন সেটা কে কক্ষ বা প্রথম কক্ষ।
তাহলে যদি আমি এনের জায়গায় বসাই 2 × 1 তার স্কোয়ার, মানে 2 × 1 = 2, মানে সর্বাধিক কে কক্ষে 2টি করে ইলেকট্রন থাকবে। ওকে, যদি আমি এল কক্ষে বার করি তখন এনের মান কত হবে, এনের মান 2 হবে। তাহলে সূত্রে বসালে 2n², সূত্রে যদি বসাই 2 × 2² মানে 2 × 4 মানে 8, মানে সর্বাধিক এল কক্ষে তাহলে কটা ইলেকট্রন থাকবে, 8টির বেশি ইলেকট্রন থাকতে পারবে। তো তাহলে আমরা জানতে পারলাম কি, তাহলে এল কক্ষে সর্বাধিক 8টির বেশি ইলেকট্রন থাকবে না। তো এই গেল তৃতীয় নিয়ম। চতুর্থ নিয়ম কি, চতুর্থ নিয়মে বলা হয়েছে যে প্রথমে সর্বনিম্ন কক্ষে ইলেকট্রন ভর্তি হওয়ার পর পরবর্তী কক্ষে ইলেকট্রন পূর্ণ হবে। মানে প্রথমে কে কক্ষে 2টি ইলেকট্রন ভর্তি হলে তারপরের কক্ষে কটা, তারপরের কক্ষে এম কক্ষে তারপর ইলেকট্রন পূর্ণ হবে। ওকে, মানে পরপর একদম নিচের থেকে নিম্ন থেকে একদম উচ্চ স্তরে আস্তে আস্তে ইলেকট্রন ভর্তি হতে যাবে। তাহলে এই 4টি নিয়মে আমরা ইলেকট্রনকে বিন্যাস করব। ওকে, তো একটা তাহলে উদাহরণ দেখা যাক। তো আমাদেরকে ইলেকট্রন বিন্যাস করতে গেলে আমাদের প্রত্যেকের ইলেকট্রন সংখ্যা জানতে হবে। এগুলো তোমাদেরকে পরমাণু ক্রমাঙ্ক মুখস্থ করে নিলেই ঝামেলা মিটে যাবে। পরমাণু ক্রমাঙ্ক জানা থাকলেই তার প্রোটন সংখ্যাও জানতে পারবে, আর ইলেকট্রন সংখ্যাও জানা খুব ইজি হয়ে যায়। যেমন সোডিয়াম পরমাণুর দিকে যদি তাকাই, সোডিয়ামের কটি ইলেকট্রন আছে, সোডিয়ামের তার নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন মহলে টোটাল 11টি ইলেকট্রন আছে। তো এই 11টি ইলেকট্রনের ইলেকট্রন বিন্যাস কিভাবে করি দেখ। এদিকে লিখবে কক্ষের নাম, এদিকে লিখতে হবে আমাদের কি, ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা কে এল। তো কে কক্ষে আমরা কি জানি, সর্বাধিক কটা ইলেকট্রন ধরে, 2টো ইলেকট্রন ধরে। এল কক্ষে সর্বাধিক কটা ইলেকট্রন ধরে, 8টি। তাহলে কটা হয়ে গেল, 8 আর 2 10, কটা পড়ে রইল, একটা, পরেরটাই বসে দিল। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা ইলেকট্রন বিন্যাসগুলো করব। ওকে, তাহলে প্রত্যেকটি মানে কে কক্ষে তাহলে 2টো ইলেকট্রন ধরলো, এল কক্ষে তাহলে 8টা, এম কক্ষে 1টা, তাহলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস এটা। তো এইভাবে আমরা প্রত্যেকটি পরমাণুর ইলেকট্রন বিন্যাস ইজিভাবে করতে পারো। এই গেল ইলেকট্রন বিন্যাস, বাকিগুলো তোমরা তোমাদের বই থেকে প্র্যাকটিস করবে। তো এর পরের অংশে আমরা চলে যাব। নেক্সট যে বিষয়টা নিয়ে জানবো সেই বিষয়টা হচ্ছে যে কি, পরমাণুর ভর নির্ণয়। পরমাণুর ভর নির্ণয়। দেখো, পরমাণু কিন্তু খুব ক্ষুদ্র, একদম ক্ষুদ্র কণা, যাকে অণুবীক্ষণিক যন্ত্রের সাহায্যে দেখা একটু অসম্ভব হয়ে পড়ে। তো সেহেতু পরমাণুকে সাধারণ তুলযন্ত্রের সাহায্যে মাপা অসম্ভব ব্যাপার। তাই বিজ্ঞানীরা ঠিক করেছে পরমাণুর আপেক্ষিক ভর নির্ণয় করা হয়। পরমাণুর আপেক্ষিক ভর নির্ণয় করা হয়, যেটাই পারমাণবিক ভর নামে পরিচিত। পারমাণবিক, ওকে। তো পারমাণবিক ভর কি, কোনো মৌলের একটি পরমাণু, কোনো মৌলের একটি পরমাণু একটি C12 কার্বন পরমাণুর তুলনায় কার্বন পরমাণুর ভরে 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী, সেই তুলনামূলক মানকেই পারমাণবিক ভর বলা। ওকে, তো তাহলে পারমাণবিক ভর কি জানলাম, যে কোনো মৌলের একটি পরমাণু একটি C12 পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী, সেই তুলনামূলক মান কি, পারমাণবিক ভর বলা হচ্ছে। তো এটাকে ম্যাথামেটিক্যালি লিখলে কি বোঝা যায়, তাহলে পারমাণবিক ভর সমান পারমাণবিক ভর সমান আমরা লিখতে পারি কি,
যে কোন মৌলের একটি পরমাণুর ভর, মৌলের একটি পরমাণুর ভর বাই 1/12 ইন্টু C12 পরমাণুর ভর। এটা হচ্ছে ম্যাথামেটিক্যালি লেখা যায়। ওকে, তো তাহলে আমরা পারমাণবিক ভর এটা জানতে পারলাম। তো এইভাবে কোনো মৌলের পারমাণবিক ভরকে নির্ণয় করা হয় এই ইকুয়েশনের সাহায্যে। তো এই পারমাণবিক ভর আমাদের পরীক্ষার সময় সাপ্লাই থাকে বা বলে দেওয়া থাকে, তো আমাদের সেগুলোকে মুখস্থ করে নিতে হবে পারমাণবিক ভর। কিন্তু সেটা কিন্তু প্রকৃত নয়, সেটা হচ্ছে একটা আপেক্ষিক পারমাণবিক ভর। ঠিক আছে, এটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। যে একদম প্রকৃত ভর বার করতে গেলে তাহলে আমাদেরকে এইখান থেকে বার করতে হবে যে মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর। তার জন্য আমাদের অ্যাভোগাড্রো প্রকল্প জানতে হবে, কিন্তু যেহেতু আমাদের অ্যাভোগাড্রো প্রকল্প হয়নি সেহেতু আমরা এখন আর বেশি গভীরে যাব না, এটুকুই থাক। যদি আসে যে আমাদের প্রকৃত পরমাণুর ভর নির্ণয় করতে, আমি একটা ফর্মুলা শিখিয়ে দিচ্ছি, তো এই অনুযায়ী তোমরা করবে, তাহলে কিন্তু জিনিসগুলো সুবিধা হয়ে যাবে। দেখো, যে পরমাণুর প্রকৃত ভর, কোনো মৌলের পরমাণুর প্রকৃত ভর নির্ণয় করার ফর্মুলা হচ্ছে পারমাণবিক ভর বা গুরুত্ব। এই পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব একই জিনিস, কিন্তু গুলিয়ে ফেলো না যেন। তো পারমাণবিক ভর ইন্টু 1 AMU। AMU এর ফুল ফর্ম হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। অ্যাটমিক মাস ইউনিট লিখে দিচ্ছি নিচে, অ্যাটমিক মাস ইউনিট। ওকে, তো এটা আমরা কীভাবে বার করবো? দেখো, পরমাণুর প্রকৃত ভর, তাহলে আমাদের কি থাকে, দেওয়া থাকবে যে মৌলের পারমাণবিক গুরুত্ব দেওয়া থাকে, যদি সোডিয়ামের বলা যায়, তো সোডিয়ামের হচ্ছে পারমাণবিক গুরুত্ব হচ্ছে 23, ঠিক আছে। আর 1 AMU এর মান হচ্ছে 1.6605 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তাহলে এই ক্যালকুলেশনটা করলেই কিন্তু আমরা সোডিয়ামের প্রকৃত যে ভর সেটা পেয়ে যাব। এটা গ্রামে, যদি গ্রামটাকে চেঞ্জ করতে হয়, গ্রাম থেকে কিলোগ্রামে যেতে গেলে তাহলে আমরা কী করবো, 1.6605 ইন্টু 10⁻⁻27 কিলোগ্রাম। ওকে, এইভাবে আমরা এককটা চেঞ্জ করতে পারবো। তো তাহলে কোনো মৌলের যখন প্রকৃত ভর নির্ণয় করতে হবে, তাহলে আমাদের তার পারমাণবিক গুরুত্বটা বা পারমাণবিক ভরটা যদি জানা থাকে, তাহলে আমরা সেটা এখানে লিখবো, আর তার সাথে এই AMU 1 AMU গুণ করে দেবো, তাহলে কিন্তু তার প্রকৃত ভর আমরা সেখান থেকে পেয়ে যাব। তো এইভাবে আমরা কিন্তু পরমাণুর ভরকে নির্ণয় করব, প্রকৃত ভরকে। ওকে, এবার নেক্সট টপিকে চলে। এবার আমরা শিখবো যেটা, সেটা হচ্ছে যে আইসোটোপ কি। আইসোটোপ বা বাংলায় যেটাকে বলা হয় সমস্থানিক। ওকে, যদি আমি দেখিয়েছিলাম যে কিউ যদি একটি পরমাণু হয়, এ হচ্ছে কি তার ভর সংখ্যা, আর জেড হচ্ছে কি পরমাণু ক্রমাঙ্ক, তাই তো। এটা কি, এটা হচ্ছে কি ভর সংখ্যা, এটা হচ্ছে পরমাণু কিউটা একটা, আর জেডটা কি, জেডটা হচ্ছে কি পরমাণু ক্রমাঙ্ক। তো যে সমস্ত মৌলের পরমাণু ক্রমাঙ্ক একই কিন্তু ভর সংখ্যা আলাদা, পরমাণু ক্রমাঙ্কগুলি একই থাকে কিন্তু ভর সংখ্যা আলাদা হয়, সেই সমস্ত মৌলের পরমাণুগুলিকে পরস্পরের আইসোটোপ বলবো। ঠিক আছে, তাহলে কি যে সমস্ত মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক এক কিন্তু ভর সংখ্যা
আলাদা। ওকে, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলবো। ওকে ওকে, তাহলে আমরা যদি উদাহরণ হিসেবে দেখি, উদাহরণ দিকে তাকালে আমরা কি, হাইড্রোজেনের 3টে আইসোটোপ H11, H12, H13, তাদের প্রত্যেকটা দেখো, প্রত্যেকটা পারমাণবিক ক্রমাঙ্ক কিন্তু এক, কিন্তু ভর সংখ্যাগুলো আলাদা। অর্থাৎ এই 3টে পরস্পরের আইসোটোপ, এই 3টের নাম আছে। এটাকে সাধারণ হাইড্রোজেন বলা হয়, প্রথমটাকে সাধারণ হাইড্রোজেন বলা হয়, সেকেন্ডটাকে বলা হচ্ছে ডয়টেরিয়াম, তৃতীয়টাকে বলা হয়, তৃতীয়টির নাম তাহলে কি বললাম, ট্রাইট্রিয়াম। তো তাহলে আইসোটোপের উদাহরণ জানতে পেরে গেলাম। এর পরের জিনিস হচ্ছে কি, পরেরটা হচ্ছে আইসোবার। এবার কি জানবো আমরা, আইসোবার কি। আইসোবার কিন্তু এই আইসোটোপের ঠিক উল্টোটা। আমরা ওখানে কি দেখেছিলাম যে আইসোটোপের ক্ষেত্রে যে পরমাণু ক্রমাঙ্কটা এক, কিন্তু ভর সংখ্যাটা আলাদা। এখানে কিন্তু ভর সংখ্যা আলাদা, এই ভর সংখ্যা একই থাকবে, কিন্তু পারমাণবিক ক্রমাঙ্কটা আলাদা, পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে আলাদা থাকবে। সেই সমস্ত মৌলের পরমাণুগুলিকে পরস্পরের আমরা আইসোবার বলবো। উদাহরণ হিসেবে যদি দেখি, যেমন আর্গন 1840, ক্যালসিয়াম 2040, এদের ভর সংখ্যাগুলো একই, কিন্তু এদের পারমাণবিক ক্রমাঙ্ক আলাদা। তাহলে এই আর্গন এবং ক্যালসিয়াম হচ্ছে পরস্পরের আইসোবার। ওকে, এবার চলে যাব আইসোস্টোন। আইসোস্টোন জিনিসটা কি, যাদের ভর সংখ্যাও আলাদা এবং পারমাণবিক সংখ্যাও আলাদা। যাদের ভর সংখ্যা আলাদা আর পারমাণবিক ক্রমাঙ্ক আলাদা, সেই সমস্ত মৌলের পরমাণুগুলিকে পরস্পরের আমরা আইসোটোন বলব। কিন্তু কোনটা এক, নিউট্রন সংখ্যাটা এক, কিন্তু নিউট্রন সংখ্যা এক থাকে। ওকে, নিউট্রন সংখ্যা এক থাকে। উদাহরণ হিসেবে যদি আমরা দেখি, উদাহরণ হিসেবে কি দেখব, হাইড্রোজেনের কিন্তু 3 নম্বর পরমাণু H13 আইসোটোপ একটি, আর কি হিলিয়াম পরমাণু যদি দেখি 2, 4, এদের প্রত্যেকের নিউটন সংখ্যা যদি দেখি, এই নিউটন সংখ্যা বার করবো কি করে, নিউটন সংখ্যা বার করার কি, ভর সংখ্যা থেকে আমরা প্রোটন সংখ্যা বাদ দিয়ে দেবো। ভর সংখ্যা কত, ভর সংখ্যা 3 - 1, তাহলে কত হচ্ছে 2, তাহলে এরও 4 - 2 অর্থাৎ 2। প্রত্যেকের নিউটন সংখ্যা কিন্তু একই। তো অর্থাৎ এই হাইড্রোজেনের সাধারণ আইসোটোপ মানে হচ্ছে ট্রিটিউরিয়াম এবং হিলিয়াম পরমাণু পরস্পরের আইসোটোপ বলছি আইসোস্টোন। ওকে।